আছেন রেজাউল করিম রনি, সম্পাদক জবান। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানবেন। একই সাথে আজকে আমরা স্টুডিওতে পেয়েছি এহতেশাম হক, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি। আপনাকেও আমন্ত্রণ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানবেন। আর একই সাথে অনলাইনে আজকে আমাদের সঙ্গে যুক্ত হবেন অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ, সিনিয়র আইনজীবী, সুপ্রিম কোর্ট। রেজাউল করিম রনি সংবিধানের ত্রয়োদশ সংশোধনীকে অবৈধ ঘোষণা করে 14 বছর আগের রায় বাতিল করে বলা হচ্ছে যে দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগ আরও একবার তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনলো। আমি আপনার কাছে জানতে চাই, তত্ত্বাবধায়ক সরকার ফিরলো, অদূর ভবিষ্যতে কি তাহলে আরও একবার 111-এর মতো সরকারও আসবে নাকি তত্ত্বাবধায়কের লেজ ধরে? দেখেন, এইটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা মন্দের ভালো আমাদের জন্য, কিন্তু আপনি যদি গণতান্ত্রিক প্র্যাকটিস দেখেন, একটা দেশে নির্বাচনের সময়, পাওয়ার ট্রান্সফারের সময় প্রত্যেকবার ক্রাইসিস হবে, কেউ কাউকে বিশ্বাস করবে না, তারপরে লগি বৈঠা হবে এবং তত্ত্বাবধায়ক সরকারের মতো একটা সরকার গঠন হবে, কিন্তু এখান থেকে ফাঁক দিয়ে আরেকজন এসে ক্ষমতা নিয়ে 1.5 বছর 2 বছর টান দিয়ে শাসন করবে। সো এইটা প্রমাণ করে যে আমরা আসলে গণতন্ত্র বলতে যা বুঝাই আর গণতন্ত্রের সাথে ক্ষমতার যে সম্পর্ক, ওইটাই আমরা আসলে খুব বেশি ভালো করি নাই। যদি ভালো করতাম তাহলে ধরেন মানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাপনার মতো একটা বিষয়, এইটাতে আমাদের আস্থা রেখে মনে করতে হচ্ছে যে এইটাই আমাদের উন্নতির পথ, অগ্রগতির পথ। কিন্তু পৃথিবীর কোন দেশে তত্ত্বাবধায়ক টাইপের ব্যবস্থার মধ্য দিয়ে আপনার পাওয়ার ট্রানজেকশন হয় এখন এই মডার্ন টাইমে? তত্ত্বাবধায়ক ব্যবস্থার প্রথম কেয়ারটেকার প্রথম আলোচনাটা আমি দেখলাম যে আসছে কোথায়। প্রথম আলোচনাটা হয়েছিল এটা ব্রিটিশ আপনার কলোনির মধ্যে 1935 সালের আপনার ইন্ডিয়া অ্যাক্ট যেটা করলো, যেটার আলোকে পরে ভারতের সংবিধান 1950 সালে প্রণয়ন করা হইল। তখন পাওয়ার ট্রান্সফারের ক্ষেত্রে যখন ব্রিটিশদেরকে বিশ্বাস করার ক্ষেত্রে অনাস্থার কথা উঠতেছিল তৎকালীন কংগ্রেস মুসলিম লীগের একটা দ্বন্দ্বের মধ্যে, তখন কিন্তু প্রথমে একটা কেয়ারটেকার টাইপের ফর্মুলা আলাপ উঠছিল। ফলে এরপরে কেয়ারটেকার ব্যাপারটা প্রথম আলাপ, তারপরে মানে প্র্যাকটিক্যালি আলাপটা জিয়াউল হকের সময়, পাকিস্তানের জিয়াউল হকের সময় একটি এক্সিকিউট করা হয়েছিল, যেইটা 90 দশকের ইমিডিয়েট আগে। কিন্তু আমি জামাতের অনেক শ্রদ্ধেয় বড় আলেমদের মুখে শুনছি, শুধু নেতাকর্মী না, আলেমদের মুখে শুনছি যে তত্ত্বাবধায়ক সরকার এটা তাদের আবিষ্কার। আমি এর আগে রেফারেন্সগুলো দিয়ে নিছি, এটা তাদের আবিষ্কার না। হ্যাঁ, এটা একটা মিথ্যা কথা যারা বলছে। ইভেন আপনার বাইতুল মুকাররমের সামনে একটা সমাবেশের আলোচনায় মরহুম অধ্যাপক গোলাম আজম সাহেব উনিও বলছে যে এটা জামাত ইসলামের একটা অভূতপূর্ব আবিষ্কার। ওনার ভিডিও বক্তব্য আমি শুনছি নিজে। তো এইটা সঠিক না তথ্যটা। উনি আর দুনিয়াতে নাই। তো আমি বলি জামাত এটা মনে করে এটা তাদের এক্সিলেন্স। নো, এটা এক্সিলেন্স না। এবং জামাত এখন যে ধরনের, আমি আপনার প্রশ্ন সরাসরি যাবো, এবং জামাত এখন গণতন্ত্রের নামে এখন যেই সমস্ত উইশফুল বালখুল্য সুলভ প্রস্তাবনা দেয়, তার গোড়াটা হইল তত্ত্বাবধায়ক সরকার প্রস্তাবনার মতোই আর কি। হ্যাঁ, কেন? কারণ আপনি পাওয়ার ট্রান্সফার করার সময় একটা গণতন্ত্র এখন অনেক বেশি প্রাতিষ্ঠানিক রূপ নিয়ে সারা দুনিয়াতে প্রতিষ্ঠিত। আপনি জানেন কিভাবে প্রতিষ্ঠানগুলোকে ফাংশন করতে হয়। এখনও তত্ত্বাবধায়ক সরকারের ঘাড়ে পাড়া দিয়ে যদি আমাদের এই নেগোসিয়েশনটা করতে হয়, তার মানে কি? তার মানে আমরা পলিটিক্যাল দলগুলোর সাথে সম্পর্কের যে একটা আপনার বিশ্বস্ততার জায়গা, গণতন্ত্রকে যে প্রাতিষ্ঠানিকরণের জায়গা, এটা মুখে মুখে বলি, এটা আমরা মিন করি না কেউ। হ্যাঁ, আপনার ইন্ডিয়ার মতো দেশে এবং আপনার অন্যান্য দেশগুলোতে, হ্যাঁ শুধু পশ্চিমের উদাহরণ কেন, আপনি আফ্রিকা বা ধরেন অন্যান্য দেশগুলোতে যেখানে মোটামুটি গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হয় বা আপনার শাসন কাঠামো পরিচালিত হয়, সেখানে কোথাও কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জন্য জিনিসগুলো আটকে থাকে না। আমাদের এখানে মন্দের ভালো, আমি শেষ করি। ফলে আমাদের এখানে মন্দের ভালো, এই রায়কে সবাই স্বাগত জানাচ্ছে, সমস্ত রাজনৈতিক দলগুলোকে। হ্যাঁ, দলগুলো স্বাগত জানাচ্ছে, আমিও তাদের সুর মিলে স্বাগত জানাইতে চাই ফর টাইম বিং। কিন্তু এটা হেলদি না। এটা হলো আপনার মানে আপনার ধরেন যে সমস্যা হয়েছে, তাহলে কি রাজনৈতিক দলগুলো এটা হেলদি করে তুলবে নাকি অতটুকু শক্তিশালী হবে যাতে এই সাপ্লিমেন্টের দরকার না হয়? এটা একটা সাপ্লিমেন্টারি ব্যবস্থাপনা। আপনার জ্বর হয়েছে, আপনাকে পার্মানেন্টলি সমাধান করতে হবে। এটা সাপোজিটর দিয়ে আপনি পারলাম মানে পার্মানেন্টলি আপনি এটা করলেন। এটা ফলে তত্ত্বাবধায়ক এই ব্যবস্থাতে খুশি হইয়া, হ্যাঁ এটা ফিরে গেছে, আজকে আপনার আদালতের রায় ফিরছে। এর আগে বন্ধ হয়েছিল না আদালতের রায় তত্ত্বাবধায়ক সরকার? আগামীতেও আদালতের রায় যে বন্ধ হবে না তার গ্যারান্টি কেউ দিতে পারবে না। আমিও দিতে পারবো না, আপনিও দিতে পারবেন না, কেউ দিতে পারবে না। ফলে তাহলে কি আমাদের ব্যবস্থার একটা পার্মানেন্ট করা দরকার, প্রাতিষ্ঠানিক করা দরকার। তার মানে কি, নির্বাচন কমিশনকে আসলেই এমন একটা জায়গায় আপনার নিতে হবে যাতে পাওয়ার ট্রান্সফারের ক্রাইসিসের সময় এসে একটা এরকম অন্তর্বর্তীকালীন বা ধরেন এরকম একটা, হ্যাঁ আপনার ধরেন যে অনির্দলীয়, মানে দেখেন আরেকটা জিনিস হলো নিরপেক্ষ খোঁজা হয়। কেন ভাই নিরপেক্ষ হবে মানুষ?
মানুষকে ট্রান্সপারেন্ট হইতে হবে। ধরেন আমি জামাত সমর্থক বা বিএনপি সমর্থক, ট্রান্সপারেন্ট, ভাই আমি বিএনপি সমর্থক, কিন্তু না আমি নিরপেক্ষ, কিন্তু কাজে কর্মে ছলা কলা কৌশলে দেখা যাচ্ছে জামাতপন্থী বা আওয়ামী লীগপন্থী বা বিএনপিপন্থী। এটা হলো সবচেয়ে বড় সমস্যা, নিরপেক্ষতা আশা করা বুদ্ধিজীবী বা অন্যান্য শ্রেণীর বা এস্টাবলিশমেন্টের কাছ থেকে নিরপেক্ষতা আশা করা। অনেক কিছু তো বলা যায়, বাস্তবতাটা ভিন্ন। বাস্তবতা হইলো এখন 54 বছর 55 বছর হয়ে গেলে একটা দেশ স্বাধীন হয়েছে, ফলে এখনো যে অস্বাভাবিক, এই যে বললাম না যে তাহলে এই সমস্ত অস্বাভাবিক যে জোড়াতালির ব্যবস্থাপনা, এই যে আপনার যেখানে পার্মানেন্ট সলিউশন দরকার সেখানে যে টেম্পোরারি একটা ব্যবস্থাপনা এনে কোনো রকম কাজ চালানো জায়গা, এবং কাজ চালানোর ফলে কি হচ্ছে, ফলে হচ্ছে ক্ষমতার সাথে জনগণের সম্পর্ক স্থাপন হয় নাই, আজও একটা নাগরিক ভিত্তিক রাষ্ট্র হয় নাই। শুধু রাজনৈতিক দলগুলোটা কিভাবে হবে আমি সেই ব্যাখ্যাতে আপনার কাছে আবারও ফলে এখানে শেষ করি আপনার এই পয়েন্টটা, যে তাহলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যে ফিরলো, এটা হলো আমরা আগের অবস্থায় গেলাম আর কি, কিন্তু আগের অবস্থায় যাওয়ার জন্য গণ অভ্যুত্থান হয়নি। গণ অভ্যুত্থান হয়েছিল একটা নাগরিক ভিত্তিক রাষ্ট্রের জন্য। ফলে এখন আমি আশা করব রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে এই আগের অবস্থান গেল, ওকে ঠিক আছে, আগের অবস্থান থেকে আমরা একটা প্রাতিষ্ঠানিক এমন একটা কাঠামো দেখতে চাই যেখানে তত্ত্বাবধায়ক সরকারের মতো একটা কৃত্রিম জিনিসের দরকার হবে না। আমরা আস্থা রাখতে পারবো, রাজনৈতিক দল আস্থা রাখতে পারবে, জনগণ আস্থা রাখতে পারবে, এরকম একটা কমিশন আমাদের। ভিত্তি কি কি দরকার আমার মনে হয় রাজনৈতিক দলগুলোর জন্য আপনারও একটা বার্তা থাকবে। আমি এই প্রসঙ্গে আপনার কাছে আবারও আসবো। অসংখ্য ধন্যবাদ। এহতেশাম হক, আপনার কাছে আসতে চাই। সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায়কে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ইতিবাচকভাবে দেখছে, অন্তত পেপার পত্রিকাতে যেমনটি দেখছি। তারা বলছেন যে ত্রয়োদশ সংশোধনী নয়, জুলাই সনদ অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে। ব্যাপারটা আসলে দর্শকদের জন্য একটু সহজ ভাষায় জানতে যাচ্ছিলাম। আচ্ছা, আমাদের জুলাই সনদে তত্ত্বাবধায়ক সরকারের যে মেকানিজম যেটা দেয়া হয়েছে এটা একটু মোর কম্প্রিহেন্সিভ। আমরা যদি আবার যে গত যে তত্ত্বাবধায়ক সরকারের যে ট্যাক্সগুলো ছিল, যেগুলো খুব ইজিলি, মনে করেন উদাহরণটা আনতেই হয়, ম্যানিপুলেট করা হয়েছিল বলেই কিন্তু আবার 111 হয়েছিল। যে আমি রনি ভাইয়ের সাথে এগ্রি করি যে আমরা গণতান্ত্রিকভাবে এতটুকু সভ্য হয় নাই যে আমরা ক্ষমতা হস্তান্তরের মতো যে প্রক্রিয়া, সেটা আমাদের এই যে অন্যতম বড় প্রতিষ্ঠান যারা নির্বাচন সংগঠন করে তাদেরকে ট্রাস্ট করা যায় না, যে কারণে আমাদেরকে একটা নিউট্রাল রেফারি একটা খণ্ডকালীন সময়ের জন্য আনতে হয়, যে তত্ত্বাবধায়কের যে সিস্টেমটা। আমাদের উচিত হচ্ছে যে আলটিমেটলি নির্বাচন কমিশন সেটা সক্ষমতা বৃদ্ধি করা, এমন এক পর্যায়ে যে তারা নির্বাচন করে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করতে পারে। তো আমাদের যে শিক্ষা আমরা পেয়েছি অতীতে, যে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বা পুরো সংবিধান নিয়ে বড় বড় দলগুলো খেলানেলা করলো, তার মানে তারা খেলার যে নিয়মটা তাদের পক্ষে রেজাল্ট আনার জন্য যা ইচ্ছে তাই করেছে। এটা আওয়ামী লীগই বলেন আর বিএনপি বলেন। আমাদের যে ঐতিহাসিক পরিক্রমা আমরা এখন যে 2024-এ যে এসে উপনীত হয়েছি, বা 15-16 বছরের যে ফ্যাসিবাদ আসলো, সেটা ইভেন তত্ত্বাবধায়ক সিস্টেম যেটাও ছিল ওইটাকেও যদি ন্যূনতম সম্মান করা হতো, তাহলে হয়তো রেট্রোস্পেক্টিভলি স্পিকিং এই ধরনের ক্রাইসিসে রাষ্ট্র পড়তো না। তো আমাদের যে আকাঙ্ক্ষা বা আমরা যে জিনিসটা এমফাসাইজ করছি সেটা হচ্ছে যে আলটিমেটলি এই ত্রয়োদশ সংশোধনীর মতো করে তত্ত্বাবধায়ক সরকার আবার রাখলে কি গ্যারান্টি আছে যে বিএনপি ক্ষমতায় আসার পর আবার বিএনপি চেষ্টা করবে না উইগলিং অ্যারাউন্ড, যে কোনো জিনিসকে আবার অ্যাবিউজ করা। রূপরেখা অনুযায়ী একটা তত্ত্বাবধায়ক সরকার আসলে সেটাই বা কিভাবে নিশ্চয়তা দেবে যে হয়তো এই ধরনের ফাউল প্লেয়ার হবে না? নিশ্চয়তা কেউ দিতে পারবে না। নিশ্চয়তা একমাত্র জনগণ নিশ্চিত করতে পারবে। জনগণ আগামী যে ইলেকশন যেটা হচ্ছে, জনগণ যাতে বোঝেন যে কোন এন্টিটিটা আলটিমেটলি জনগণের বা নাগরিকের যে মর্যাদা বা অধিকারের জন্য আসলেই রাজনীতি করতে চায়, আর কোন এন্টিটিটা পুরো এমন একটা বৃহৎ একটা দানবে পরিণত হয়েছে যে তার এই সিস্টেমের মাধ্যমে রাজনীতিটা হচ্ছে শুধু লুপাট করে খাওয়া। যে রাষ্ট্রযন্ত্রটা, যে রাজনীতির এটাই হচ্ছে যে আলটিমেটলি দিস ইজ ওয়াই আপনারা খেয়াল করে দেখেন, এখানে রাজনীতি হচ্ছে ক্ষমতায় যাওয়ার, শাসন করার। রাজনীতিটা না হচ্ছে না যে আমি দায়িত্বে যাব বা আমি জনগণের সেবা করব, যে কারণে খুবই লজ্জাজনকভাবে বলা হয় আমরা তো রাজনৈতিক দল, আমরা তাড়াতাড়ি আমরা নির্বাচন চাই, আমরা ক্ষমতায় যেতে চাই। অথচ জিনিসটা আনফ্যাশনেবল হয়ে যাওয়ার কথা, যে না আপনি একটা দায়িত্বশীল একটা জায়গায় যেতে চান, আপনার সার্টেন নীতি আছে, মানে নির্বাচনী কাঠামোর মধ্যে এসে একটা কাঠামোবদ্ধ পরিকল্পনার ভিতর দিয়ে যদি একটা রাষ্ট্র দীর্ঘদিন না যায়, তাহলে সেখানে আপনি নতুন বন্দোবস্ত যেটাই বলেন সেটাকে ইমপ্লিমেন্ট করবেন কিভাবে, সেটাও তো সম্ভব না। এটা তো আপনার 54 বছর কি এনাফ না?
আমাদের নিজেদের রিফ্লেক্ট করতে হবে। আমি আপনার সাথে এগ্রি করি যে একটা রাষ্ট্র গঠনে ডিফারেন্ট ফেজের ভেতর দিয়ে যায়, কিন্তু আমাদের তো বর্তমান আমাদের তো দায়িত্ব আছে যে কে দায়িত্বশীল আচরণ করছে, কে করছে না, কে আলটিমেটলি রাষ্ট্র গঠনে কে হেল্প করছে। যেমন মনে করেন জিয়াউর রহমান সাহেবের এক্সাম্পল যেটা, উনি 3 বছর আই থিঙ্ক উইদিন দ্য শর্ট স্প্যান অফ 3 years উনি যে ডিফারেন্স তৈরি করেছেন রাষ্ট্র গঠনে, আমরা এরপরে তো ওই ধরনের এক্সাম্পল আমরা দেখিনি, বিএনপি বলেন আর আওয়ামী লীগই বলেন, বা এখনও আমরা যে সাইনগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে রাষ্ট্র গঠনের আইডিয়া বা আকাঙ্ক্ষা কিন্তু কম। বেশি আকাঙ্ক্ষা হচ্ছে আমি কত তাড়াতাড়ি আমি ক্ষমতায় যাব, কত তাড়াতাড়ি আমি আবার এই যে প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে আমি হয়তো অনেক টাকা কামাতে পারবো বা এনসিপি ইনফ্লুয়েন্স যদি ওই করতে জায়গাতে পারবো। থাকতো যে নির্বাচনের পরে ক্ষমতায় যাওয়ার একটা প্রবল সম্ভাবনার জায়গাতে থাকতো, তবুও কি আজকে এই একই ধরনের বক্তব্য এনসিপি নেতাদের কাছ থেকে আমরা এনসিপির ফোকাসটা আপনি দেখেন, প্রুফ ইজ ইন দ্য পুডিং। এনসিপির ফোকাসটাই তো হচ্ছে আমরা বলছি আমরা নির্বাচনমুখী বা ক্ষমতামুখী দল হতে চাই না, যে কারণে আমরা আমাদের প্রমিসের ব্যাপারে আমরা ট্রুথফুল থেকেছি। আমরা বলেছি যে না, 24-এর বিপ্লবের পর আমাদের রাষ্ট্রীয় কাঠামোর আমূল পরিবর্তন প্রয়োজন, যে কারণে আমরা কন্টিনিউয়াসলি ওই পজিশনটা মেনটেন করেছি যে বাংলাদেশের মতো রাষ্ট্রের শুধু আরেকটা নির্বাচন দিয়ে ক্ষমতা পালাবদলের জন্য এত মানুষ জীবন দেয় নাই। অসংখ্য ধন্যবাদ। আমি আবারও ফিরবো আপনার কাছে রেজাউল করিম রনি। এহতেশাম হকের কথা থেকেই আসতে চাই। আপনি আপনার বক্তব্যে বলছিলেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে পারস্পরিক বোঝাপড়া বা তাদের মধ্যকার যেই রাজনীতির চর্চা দীর্ঘদিন ধরে করে এসেছি, সেখান থেকে নতুন একটি রাষ্ট্রের ভিত্তির জন্য আসলে সেগুলো সুখকর নয়। এখন পর্যন্ত বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন ধরনের কথাবার্তা বা তাদের মতো করে যে সকল পরিকল্পনা আমরা শুনি, সেটাও কি আমাদের সুন্দর একটা ভবিষ্যৎ বা একটি শক্ত পোক্ত ভিত্তি সম্পন্ন রাষ্ট্রের আশা দেখায়? না, সেটা একদমই দেখাচ্ছে না। কারণ হলো আপনার ধরেন যে এই যে সংস্কার প্রক্রিয়াটা, যেটাকে একটা আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে ঢুকাই ফেলছে এবং গণ অভ্যুত্থান বিরোধী কতগুলো অবস্থান রাজনৈতিক দলগুলো নিয়ে নিচ্ছে, হ্যাঁ, এবং আমি যেখানে দুইটা আপনার ধরেন যে বিএনপির অনেকগুলো নোট অফ ডিসেন্ট আছে, তারপরে জামাতের আছে, জামাতের 2টা নোট অফ ডিসেন্ট তো ডিরেক্টলি গণতন্ত্রকে হত্যা করার সামিল, গণতান্ত্রিক প্রক্রিয়াকে হত্যা করার সামিল। একটা হলো এই যে স্থানীয় সরকারের যে অর্থনৈতিক ইন্ডিপেন্ডেন্ট, এটা বিরোধিতা করছে তারা, নোট অফ ডিসেন্ট দিছে তারা। তারপরে হলো এই যে জুডিশিয়াল কাউন্সিল গঠন, যেটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন, এটা তারা চায় না, নোট অফ ডিসেন্ট দিয়ে, কিন্তু এটা ন্যারেটিভ আবার অন্যদিকে তারা প্রচার করে অন্য দলের জন্য। ফলে দেখেন 5 তারিখের পরে রাজনীতিক দলগুলোর জন্য ডিফিকাল্ট হয়ে গেছে, কারণ গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা নতুন কর্তাসত্তার আবির্ভাব হয়েছে। এটা আমি বহু জায়গায় আলোচনা করছি। তো 5 তারিখের পরে আমরা কেমন রাষ্ট্র চাই না সেই ব্যাপারে জনগণ রায় দিয়ে দিছে। এখন কেমন রাষ্ট্র চাই যেটা, এটা গড়ার দায়িত্ব হলো রাজনীতিবিদদের। সেই রাজনীতিবিদরা এই দায়িত্ব পালন করতে গিয়ে এখন আপনার শুধু সংস্কার না, আমাদের পুনর্গঠন লাগবে রাষ্ট্রের। এখন পুনর্গঠনটা হইলো আপনি কিভাবে করছেন আমরা কিন্তু চোখ রাখছি। জামাত বিএনপি এই যে আপনারা যে বাকোয়াজি করছেন আমরা কিন্তু চোখ রাখছি। এই আপনারা সংস্কারের নামে বা পুনর্গঠনের নামে রাষ্ট্রকে গণতান্ত্রিকভাবে রূপান্তর ঘটাচ্ছেন, নাকি রাষ্ট্রকে আবারও একটা নিজস্ব দলের মতাদর্শ বাস্তবায়নের হাতিয়ার করে তুলছেন, আমরা কিন্তু চোখ রাখছি। এই জন্যই আমরা কঠোরভাবে এখনই আপনাদের সমালোচনা করছি, হোক বিএনপি হোক জামাত। আমরা অবশ্যই পুনর্গঠন চাই রাষ্ট্রের, কিন্তু সেই পুনর্গঠন প্রক্রিয়াটার মধ্যে দিয়ে কি করতে হবে ক্ষমতার সাথে জনগণের সম্পর্ক স্থাপন হইতে হবে। ক্ষমতাটা কোনো পার্টির সম্পত্তি হবে না, যে ধরেন একটা দল তারা নিজেরা খুব সুসংগঠিত ক্যাডার ভিত্তিক রাজনীতি করবে, তাদের দল যা চাবে দিন বললে দিন, রাত বললে রাত। নো, আপনার দল গুরুত্বপূর্ণ না, আমি গুরুত্বপূর্ণ। 5 তারিখে আপনার অর্জনটা কি? 5 তারিখে তেমন কোনো বড় অর্জন নাই সাধারণ জনগণের জন্য। রাষ্ট্রের জন্য হয়তো অনেক বড় অর্জন আছে, ফ্যাসিবাদকে হটাই দিয়েছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ সামান্য যে অর্জনটা, সেটা হলো সলিডারিটি। মানুষ তার নিজের জীবনের মায়া ত্যাগ করে এসে আরেকজন মানুষের পাশে দাঁড়াইছে। এইটাই হলো আপনার 5 তারিখের অর্জন। জনগণের সলিডারিটি কি বর্তমানে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিদ্যমান? এই সলিডারিটিকে আন্ডারমাইন করে আপনারা এখন রাজনৈতিক দলগুলো প্রত্যেকে তার ক্যাবিনেট দখলের জন্য ব্যস্ত হয়ে গেছেন। আপনি কিভাবে নিম্নকক্ষে পিয়ার হইলে আপনি বেশি ক্ষমতা দখল করতে পারবেন, আবার আপনি উচ্চকক্ষে পিয়ার না মানলে কিভাবে নিজের সুবিধাটা বেশি বাস্তবায়ন করা যাবে। তারপরে হইলো আপনার এই যে আপনার দলগুলো নোট অফ ডিসেন্ট দেওয়া, নোট অফ ডিসেন্ট দেওয়া খারাপ কিছু না, কিন্তু আমি বলতেছি দেওয়ার মধ্য দিয়ে আমরা কি দেখতেছি যে কোন দলটা একটা দল এবং ন্যারেটিভ পলিটিক্স তারা প্রচার করছে। ধরেন আপনি এখন আগে আমরা কি শুনছি, আওয়ামী লীগ সারাদিন বলতো বিএনপি খারাপ, খালেদা জিয়া কি এতিমের টাকা চোর, এই হাবি যাবে, এমন কোনো ন্যারেশন নাই, প্রচার না করছে। ইভেন জিয়াউর রহমান সাহেব ছিলেন তা পাকিস্তানের চর রাজাকার, এগুলো তার পদক কেড়ে নেওয়া। তার মানে কি আপনার এই যে একটা দলকে ভিলেন বানানো, একটা দল কত খারাপ এই ক্যাম্পেইন না করলে নিজের ভালোত্ব প্রকাশ করা যায় না, এটা ফ্যাসিবাদের সূচনা। ফ্যাসিবাদ শুরু হয় এইভাবে, যখন সমাজকে ডিভাইড করে ফেলা হয় ভালো বনাম খারাপের মধ্যে দিয়ে। ফলে এখনও আমরা দেখতে পাচ্ছি এরকম এক দল নিজেকে সহি শুদ্ধ
বলতেছে আরেক দল টোটালি খারাপ। আরে ভাই ও খারাপ এটা তো সবাই জানে, টোটাল খারাপ তো না, তার মধ্যে অনেক কিছু আছে। ফলে কিন্তু আপনি যখন এরকম কমপ্লিটলি সমাজকে ডিভাইড করে ফেলবেন যে যা কিছু ভালো সব কিছুর সাথে আমি, হ্যাঁ, আর যা খারাপ সব তার, তখন আপনি যে একটা নেক্সট ফ্যাসিস্ট এই বিষয়ে আমাদের কোনো সন্দেহ নাই। হ্যাঁ, আমরা বাজি ধরে বলতে পারবো যে আপনি নেক্সট ফ্যাসিস্ট, আপনি কোনো রাইট উইং না, আপনি কোনো ধর্মীয় পলিটিক্স করেন, আপনি জাস্ট আল্ট্রা ফ্যাসিস্ট। ফলে এইটা আপনার মোকাবেলা করার জন্য, এবং এইটা এই ধরনের পলিটিক্সে আফটার আপরাইজিং হয়, কারণ আপনার সোসাইটি খুব বয়েলিং থাকে, হ্যাঁ, একটা খুবই স্ট্রং আয়রন জ্যাকেট, একটা পার্টিজান মুভি জনগণ দেখতে চায় অনেক সময়। কিন্তু ধরেন যে ব্যাখ্যা বিশ্লেষণ আমরা এই এসি রুমে বসে টক শোতে বসে করি বা পেপার পত্রিকায় লিখি, রাজনৈতিক দল তাদের তো নিশ্চয়ই অজানা থাকার কথা নয়, তাহলে তারপরেও কেন এদিকেই ধাবিত হচ্ছি, এই বিশেষ করে একটা গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ ওইদিকে ধাবিত হচ্ছে? সমস্যাটা হলো ক্ষমতা এবং রাজনীতির সম্পর্কটা আমরা অনেক সময় বুঝি না। আমাদের তো ভাই ক্ষমতামুখী হওয়ার কোনো দরকার নেই, কারণ ক্ষমতা আপনাকে প্রোটেক্ট করবে না, আপনাকে প্রোটেক্ট করবে রাজনীতি। এখন এই জন্য আপনি অন্যের চরিত্র হনন করে অন্য কত খারাপ এবং সেটার সাপেক্ষে আপনি যদি নিজেকে ভালো প্রমাণ করেন তাহলে আপনি ভালো না। আপনি যদি ভালো হন ভাই, আপনি নিজ গুণে ভালো হন, অন্যে খারাপ এই কারণে আপনার ভালো হইতে হবে না, যে কথা আমি এর আগে বললাম। ফলে এখন আপনি যে প্রশ্ন করলেন, তাহলে এই যে ধরেন 1.5 বছর চলে গেল, জনগণের অর্জন কি? আপনি যদি প্রশ্ন করেন এখন কি ঘুষ ছাড়া চাকরি হয়, এখন কি জিনিসপত্রের দাম জনগণের হাতের মানে আপনার ধরেন সন্তোষজনক অবস্থায় আছে, মানুষের ইনকাম কি আপনার আগের চেয়ে বাড়ছে, মানুষের জীবনযাত্রার মান নিরাপত্তা কি বাড়ছে? কিছুই বাড়ে নাই। হ্যাঁ, তারপরে আপনি কিভাবে দাবি করেন যে গণঅভ্যুত্থানের ফলে জনগণের যে আকাঙ্ক্ষা ছিল সেটা আপনি বাস্তবায়ন করবেন এরকম একটা অসংগঠিত একটা কেওয়াটিক অবস্থা রাখা দিয়ে? তার মানে কি আপনাকে খুবই সুন্দরভাবে খুবই দ্রুত একটা স্টেবল অবস্থার মধ্যে যেতে হবে, এবং স্টেবল অবস্থার মধ্যে যাওয়ার জন্য রাজনৈতিক দলগুলোর ক্যাবিনেট দখল করা মূল লক্ষ্য হইলে হবে না, তাদেরকে রাজনীতি দখল করতে হবে। রাজনীতিটা তো নাই ভাই, আপনার 15 বছরে বিএনপি জামাত এখানে মাইর খাইছে না, জনগণ কেন রাজনীতির কাছে ফিরতে হবে? হ্যাঁ, রাজনীতিটা করেন আপনারা, কেন একটা নন পলিটিক্যাল বা অদলীয় ব্যানারে গণঅভ্যুত্থান হইলো, এইটা শুধু যদি আপনারা বোঝার চেষ্টা করেন তাহলেই তো আপনাদের যা করার দরকার সেটা আপনি সহজে করতে পারেন। না, সেই রাজনীতির আবার বিভিন্ন ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ আমার মনে হয় সাধারণ জনগণের কাছেও আছে। একজন আমাদের সাধারণ দর্শক আছেন এই মুহূর্তে টেলিফোনে যুক্ত আমাদের সঙ্গে। আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি মনির হায়দার বলছি। জি, আমার প্রশ্ন তো হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা আজকে কোর্টের মাধ্যমে ফিরে এসেছে, যাক ভালো হয়েছে, কিন্তু আমার প্রশ্নটা 5 বছর নির্বাচিত সংসদ থাকবে জনগণের দ্বারা, কিন্তু 3 মাসের জন্য অনির্বাচিত একটা তত্ত্বাবধায়ক সরকার এসে নির্বাচন দিবে, এটা আমাদের নির্বাচনের দলগুলোর জন্য শরমের ব্যাপার না? কারণ আমরা কেউ কাউকে বিশ্বাস করতে পারতেছি না। আমরা এই জিনিসটা না করে যদি আমরা নির্বাচন কমিশনটাকে শক্ত করতে পারতাম তাহলে তো আজকে আমাদের এই দুর্দশাটা হতো না। এটা তো আমার মনে হয় যে রাজনৈতিক দলগুলোর জন্য একটা অপমান, কারণ তারা যখন ক্ষমতা যেতে চাইবে তখন তাদের তত্ত্বাবধায়ক দরকার, আর যখন যেতে যাবে তখন তত্ত্বাবধায়ক বাতিল হবে। অসংখ্য ধন্যবাদ দর্শক। শুরুতেই আপনাদেরকে জানিয়েছিলাম আমাদের সঙ্গে কানেক্টিভিটিতে আজকে যুক্ত হবেন অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ, সিনিয়র আইনজীবী, সুপ্রিম কোর্ট, তিনি আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন। অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি স্বাধীন সংলাপে। নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। সরাসরি প্রশ্নে আপনার কাছে যেতে চাই, জানতে চাই যে যেই যুক্তিতে এর আগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হলো, আজকে আপিল বিভাগ যখন আবারও এই তত্ত্বাবধায়ক সরকার বাতিলের যেই রায় সেইটিকে অবৈধ ঘোষণা করে ফিরিয়ে আনলেন, সেই যুক্তির আসলে আইনি ব্যাখ্যা কি আমরা পেলাম, বা কি হলো, আসলে কি ব্যাখ্যা আপনার কাছে আছে? ধন্যবাদ আপনাকে। প্রথমত হলো আপনি যে কথাটা বলেছেন সেটা তো একটা বিতর্ক আছেই, কারণ আপনার মানুষ দেখে বিচার করেন এবং বিচারক পরিবর্তন হয় কিন্তু রায় কিন্তু পরিবর্তন হয় না, সেইটাই কিন্তু আমাদের একটা প্রবাদ আছে এবং আগে থেকে আমরা এটা জানতাম। কিন্তু এখন আমরা ইদানিংকালে দেখছি বা আগেও দেখেছি, আপনি জানেন যে মার্শাল ল নিয়ে প্রথম যখন মার্শাল ল চ্যালেঞ্জ করে আসলো সুপ্রিম কোর্টে, সেখানে সুপ্রিম কোর্ট কিন্তু বলল যে মার্শাল ল ইজ দ্য সুপ্রা ল, ফুল কোর্ট অ্যাপেলেট ডিভিশন। এরপরে ওইটার মধ্যে আমরা অনেক আবর্তিত থাকলাম যে মার্শাল লর বিরুদ্ধে আর কিছু করার নাই, কিন্তু আসলে তো সংবিধান রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে মার্শাল ল হওয়ার কোনো সুযোগ নাই। এবং এই কারণে এক পর্যায়ে গিয়া এই আপিল বিভাগে এই হাইকোর্ট সুপ্রিম কোর্টই আবার এক সময় যেয়ে বলল যে না,
মার্শাল্লাহ এটা সুপ্রাল্লাহ না, এটা কোনো আইনই না, এটা পুরোপুরি বাতিল করে দিল। কাজে এটা আসলে ব্যক্তির উপর ডিপেন্ড করে বিচার বিভাগ, এবং যে চেয়ারগুলোকে আমরা সম্মান করি সেই চেয়ারটাকে সম্মান করি এটা পজিশন অনুসারে, এবং সেই চেয়ারে যারা বসেন সে বসার ক্ষেত্রে প্রত্যেকটা মানুষের চিন্তা চেতনা ধ্যান ধারণা শিক্ষা দীক্ষা সবই তো আলাদা, যদি সেক্ষেত্রে এটা হতে পারে এবং হলেও সেইটার একটা ইম্প্যাক্ট আছে। যেমন মানুষ আজকে আলোচনা করছে, আপনি প্রশ্ন করলেন যে এই রায় যে আজকে হলো ভবিষ্যতে কি আবার আরো কোনো আপিল বিভাগ 50 বছর পরে বা 20 বছর পরে বসে এরকম কি বলবে কিনা যে না এই রায়টা কি হয়েছিল সেটাও সঠিক হয় না, হতে পারে, সেটা আশ্চর্য হওয়ার কিছু নাই। তো আমি বলবো সেইটার চেয়েও বড় কথা হলো যে আপাতত আমরা যে একটা বিতর্কের মধ্যে ছিলাম যে আমরা দেশের সুষ্ঠু নিরপেক্ষ সরকার তত্ত্বাবধায়ক সরকার চাই, সেটি চাওয়ার ক্ষেত্রে আমাদের জনগণের একটা প্রত্যাশা ছিল এবং রাজনৈতিক দলও দেখেছে যে সেটি ধ্বংস করে কিন্তু সেই রাজনৈতিক দলগুলো একটা বিতর্কে জড়িয়ে পড়েছে এবং নির্বাচন নিয়ে বিতর্ক হয়েছে, যার ফলে দেখবেন 24-এর 5ই আগস্টের আগেও যারা আজকে এখানে রিভিউ পিটিশন ফাইল করেছেন অ্যাপিল করেছেন তারা সবাই কিন্তু বলছিল যে এখনই চাই তত্ত্বাবধায়ক সরকার। কিন্তু আমরা দেখলাম শুনানির সময় হঠাৎ করে এসে আপনার বদিউল আলম মজুমদারের সাহেবের আইনজীবী, বিএনপি জামাত তাদের আইনজীবী তারা সবাই বললেন হ্যাঁ আমরা তত্ত্বাবধায়ক সরকার চাই কিন্তু এখনই না, একটু পরে চাই। এবং যেহেতু ওনারাই আপিল করেছেন ওনারাই আপনার চাচ্ছেন সেক্ষেত্রে আদালত কিন্তু ওনাদের কথার বাইরে না গিয়ে আদালত যে রায় দিয়েছেন সেটা ওনাদের বক্তব্যকে সাপোর্ট করে দিয়েছেন, যেহেতু ওনারা চান। আর ওনারা তো এখন একটা অংশের পুরো রিপ্রেজেন্টেটিভ, তারা এদেশে তো এখন ধরেন দুইটা বিভক্তি আছে, একটা গ্রুপ হলো সরকারের সাথে আছেন আর একটা গ্রুপের কোনো দেখা নাই, অর্থাৎ যারা সরকারের সঙ্গে আছেন তারা কিন্তু টোটাল গ্রুপই আপনি বলতে পারবেন ইনফোর্স, অর্থাৎ তারা এখানে সবাই বলেছেন আমরা চাই তত্ত্বাবধায়ক সরকার, তবে এখন না। এটার অর্থ হলো যে এখন যে ডক্টর ইউনূস সাহেব যেটা আছেন উনি থাকবেন, উনি নির্বাচন করবেন, কেন এখন পর্যন্ত সবাই আস্থা আছে। তবে যদি কালকে আবার ওনার এই ডক্টর ইউনূস সাহেবের উপরে আস্থা কোনো বড় দলের না থাকে তাহলে পরের দিনে কিন্তু আবার তারা বলবেন যে না তত্ত্বাবধায়ক সরকার কিন্তু তাকে দিয়ে করা যাবে না। আমি একটু শুধু জাজমেন্টে রেফার করে জি জি আপনি শেষ করুন। পুরো মিডিয়ায় আজকে একটা মিসলিডিং সংবাদ আপনারা দিয়েছেন, আমি জানি না কেন দিয়েছেন, সেটা হলো বলেছেন আপনারা যে চতুর্দশ সংশোধনী পার্লামেন্ট থেকে নাকি এটা কার্যকরী করতে হবে। 60টা প্যারা আছে, 60টা প্যারার মধ্যে আপনি জাজমেন্টটা পড়েন, কোর্ট কোথাও এরকম কোনো কথা বলে নাই। কোর্ট বলেছে এটা রেস্টোর করে দেওয়া হলো, রেস্টোর করা মানে আজকেই কার্যকরী হবে। তবে ওইখানে আবার বলে দিয়েছে না এটা যেদিন আর্টিকেল 58B এবং সি এফেক্টিভ হবে সেদিন থেকে কার্যকরী হবে। অর্থাৎ 58B সিতে কি আছে বলছে যে প্রধান উপদেষ্টা যখন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতি যখন নিয়োগ করবেন এইটা হলো 58B, তো সেদিন থেকে কার্যকরী হবে। অর্থাৎ রাষ্ট্রপতি যদি প্রধান তত্ত্বাবধায়ক সরকার প্রধান উপদেষ্টা নিয়োগ করেন আজকে থেকেই কার্যকরী, আর উনি যদি 10 বছর পরে নিয়োগ করেন তাহলে এই 10 বছরে তত্ত্বাবধায়ক সরকার হবে না, কারণ এইটি হলো আজকের রাইট স্প্লিট। সেই কারণে আমরা বলবো যে রাষ্ট্রপতি যখনই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ করবেন সেদিন থেকে কার্যকরী। আপিল বিভাগ কিন্তু তাই বলেছেন এবং এটাই প্রসপেক্টিভ বলেছেন, কালকে হলে কালকে, 2 সপ্তাহ পরে হলে 2 সপ্তাহ পরে। জি মঞ্জুর মোর্শেদ ভাই নিশ্চয়ই আপনি আমাদের সঙ্গে আছেন এখনো? জি শুনতে পাচ্ছি আমি। জি আপনার ব্যাখ্যাটা আমরা শুনলাম। আর একটা বিষয়ে আপনার দৃষ্টিগোচর করতে চাই। আপনি নিশ্চয়ই জানেন যে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশের খসড়া আজকে অনুমোদন হয়েছে। বলা হচ্ছে যে এর মাধ্যমে বিচার বিভাগীয় স্বাধীনতা নিশ্চিত হবে বাংলাদেশের বাস্তবতাতে, এবং মানে আপনার কথাতে আমি যেটা একটু আগে বুঝলাম যে প্রার্থীর আবেদন অনুযায়ী যদি বিচার প্রক্রিয়া এগোই তাহলে কি মানে এই অধ্যাদেশ সেটার বাস্তবায়নের মধ্য দিয়ে আসলেই আক্ষরিকভাবেই বিচার বিভাগের স্বাধীনতা এদেশে নিশ্চিত হবে কি? দেখুন যতটুকু উদ্যোগ নেওয়া হয়েছে এটা খুব আশান্বিত হওয়ার কিছু নাই, কারণ আমরা যদি যখন মাননীয় প্রধান বিচারপতি যখন বললেন যে যেদিন আপনার প্রধান উপদেষ্টাকে একটি সভায় ডাকা হয়েছিল আগের দিন রাতে বলেছিলেন আমরা সুখবর পেতে পারি, তখনই আমরা ধারণা করেছিলাম এই ধরনের একটা ঘোষণা আসবে, ভালো হবে। যে মাজহার হোসেন মামলার রায় অনুসারে আপনার এই যে নিম্ন আদালতের বিচারকদের যে পোস্টিং ট্রান্সফার পদোন্নতি এটা এই বিচারালয়টা সচিবালয়টা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির অধীনে আসবেন, কিন্তু সেটা কিন্তু আসে নাই। এবং এখন যেটা করা হচ্ছে সেটা আমি যতটুকু দেখেছি বা আমার যতটুকু নলেজ আসছে সেটা হলো এটা আংশিক করা হচ্ছে, কিন্তু মাজহার হোসেন মামলায় কিন্তু আপনার আংশিক করার কথা না, পুরোপুরি কথা। আপনি যখন সরকারি কর্মকর্তাদেরকে এই ধরেন আপনার যখন এই যে প্রশাসনে যারা আছেন কোনো একজন ডিসি কে যখন দুদকের পোস্টিং দেয় সেখানে দুদক কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারে না,
ব্যবস্থা কিন্তু জনপ্রশাসন নেয়, এখন নিতে হয়। ওখানে উনি ডেপুটেশনে আছেন, মূল ক্ষমতাটা জনপ্রশাসনে। অর্থাৎ কোন বিচারক যদি আজকে সেখানে বিচার কার্য না করে যদি সরকারের অধীনে থাকে, তাহলে সেখানে যদি তারাই সরকার এইটা করে ব্যবস্থা, তাহলে তো এখানে দ্বৈত হলো, তাহলে তো পুরোপুরি হলো না। কিন্তু আমাদের রায় তো বলা হয়েছে পুরোপুরি করার জন্য। আরেকটি হলো সম্ভবত এখানে অর্থনৈতিক বিষয় কিন্তু কিছু বলা হয় নাই, অর্থাৎ অর্থনৈতিক স্বাধীনতাটা যদি এর সঙ্গে সম্পৃক্ত না থাকে, তাহলে এই পৃথকীকরণের মাধ্যমে আলটিমেটলি কোনো তেমন বড় ধরনের বেনিফিট আসবে না। একটা উদাহরণ দিয়ে আপনাকে বলি। জি, অ্যাডভোকেট মঞ্জিল মোরশেদ, অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদেরকে আপনি সময় দিলেন, আপনার কাছ থেকে আমরা বেশ কিছু ব্যাখ্যা এবং বিশ্লেষণও জানতে পারলাম আজকে রায়ের প্রেক্ষাপটে। রেজাউল করিম রনি, আপনার কাছে আসতে চাই। অ্যাডভোকেট মঞ্জিল মোরশেদের বক্তব্য আপনি শুনছিলেন, আপনার কোনো বক্তব্য আছে কিনা? না, ঠিকই আছে। যেমন ধরেন এটাই তো, মানে এটা ধরেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানো হইলো, কিন্তু এইবার হবে না, কারণ এটা গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে গঠিত সরকার এবং আমরা এখন একটা এক্সট্রা কনস্টিটিউশনাল টাইম পার করছি। এটা তো অন্তর্বর্তীকালীন সরকার, এবং এই সরকার আগামী দিনে যে নির্বাচনটা করবে সেই নির্বাচনটাকে আমি মনে করি না যে ধরেন বাংলাদেশের অন্যান্য সময়ের যে রেগুলার সময়ের যে নির্বাচন সেরকম একটা নির্বাচন না। এই নির্বাচনটা কিন্তু সরকার একা করতে পারবে না ঠিকঠাক মতো, কারণ আপনি জানেন যে আইন শৃঙ্খলা রক্ষার যে অবস্থা, হ্যাঁ, সেখানে সন্তোষজনক অবস্থা এখন নাই। সেটা করার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর একটা অ্যাক্টিভ সহযোগিতার ভূমিকা লাগবে। তার মানে হলো এইবারে নির্বাচনটা হলো আমাদের যে গণতান্ত্রিক উত্তরণের যে প্রক্রিয়া তারই একটা অংশ হিসাবে আমরা এবার নির্বাচনে প্রবেশ করছি। ফলে এই নির্বাচনের ক্ষেত্রে আপনার তত্ত্বাবধায়ক সরকারের ওই ভূমিকাটা, মানে ওই ধরনের যে আইনি কাঠামো, সেটার সুযোগ নাই, এটা অলরেডি পার হয়ে গেছে। তো ফলে স্বাভাবিকভাবে রাজনৈতিক দলগুলো এবং সবাই এটাই বলবে, এটাই স্বাভাবিক যে এই আমল থেকে না, এর পরের থেকে আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা আমরা রিস্টোর করব। কিন্তু আমি যেটা মনে করতে চাই, ধরেন রাজনৈতিক যে দলই ধরেন ক্ষমতায় আসবে, তারা যদি গণতান্ত্রিক ব্যবস্থাপনার এমন একটা উন্নতি ঘটাইতে পারে, এমন একটা ট্রান্সপারেন্ট সিস্টেম, স্বচ্ছ সিস্টেম তারা যে ডেভেলপ করতে পারে সমস্ত সেক্টরে, তখন সেটার প্রভাবে আমার ধারণা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটার আর দরকার হবে না। যদি আশাবাদী অর্থে যেমন সংস্কার যদি হয়, জুডিশিয়ারে যে এখানে যে আলোচনাটা আসলো মাজদার হোসেন মামলার রায় এখনো কেন বাস্তবায়ন হবে না? আমি সেটাই বলছিলাম যে আসলে কিতাবে তো অনেক কিছু থাকে, বাস্তবের মাঠে যখন আমরা করতে যাই অনেক কিছুই বদলে যায়। বাস্তবে যদি আপনি রিয়েলি গণ অভ্যুত্থান মিন করেন, পুনর্গঠন মিন করেন, তাহলে সেখানে তত্ত্বাবধায়ক সরকার মতো ব্যবস্থার এমনিতেই প্রয়োজন ফুরায় আসার কথা। এহতেশাম হক, আপনার কাছে প্রশ্ন রেখেছিলাম যে বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে, 1.5 বছরে কেন বাধা হলো না? আর আরেকটি প্রশ্ন সংযুক্ত করে দিই। আপনি জানেন যে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান কলম্বো সিকিউরিটি কনক্লেভে যোগ দেওয়ার জন্য ভারতে গিয়েছিলেন। নাহিদ ইসলাম বলেছিলেন যে তিনি খুশি হবেন যে তার সাথে করে যদি হাসিনাকে নিয়ে আসা হয়। মানে খলিলুর রহমানের এই যাত্রা কতটুকু তাহলে সফল হলো এনসিপির চোখে? উনি কি চলে আসছেন? এখনো আছেন, আমরা আশা করি উনি আসলে নিয়ে আসবেন, সেটা আমি রিইটারেট করলাম। এটা তো আমাদের চাইতেই পারে এবং সেটা ডেফিনেটলি ভালো হবে। আপনার একজন খুনি, একজন ফ্যাসিস্ট, যাকে আলটিমেটলি আমাদের প্রতিবেশী দেশ এখনো শেল্টার দিয়ে রাখছে, যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, আর আমাদের দেশের সিকিউরিটি অ্যাডভাইজার যাবেন, আর সেও তো সিকিউরিটি থ্রেট হতো, শুধু যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তা না। এটা আমার দেশের সবথেকে বিগেস্ট সিকিউরিটি থ্রেট, আমার যে প্রতিবেশী দেশের আচরণ থেকে আমরা জানি, সেই দেশই আবার আরেকটা সিকিউরিটি থ্রেটকে অ্যাকোমোডেট করে রাখছে। সো অফকোর্স এটা চাওয়া যেতেই পারে, বলেছেন যে উচিত মিউচুয়াল সহযোগিতা হবে সিকিউরিটির ক্ষেত্রে। অবশ্য তো এখানে ব্রডলি আমাদের যেটা বুঝতে হবে, এগেইন আমরা এই যে ভারতীয় আধিপত্যবাদের একটা শেষ দেখতে চাই। আমরা তো আমাদের এখানে ফ্যাসিবাদকে টিকিয়ে রাখার জন্য ভারত একটা রাষ্ট্র আকারে কী ধরনের ভূমিকা পালন করেছে আমরা জানি। এরপরও দুঃখজনকভাবে বলতে হয়, বা আমরা এখনও জানি যে জাতীয় পার্টির মতো পার্টি, যে পার্টি দিল্লি থেকে গিয়ে নমিনেশন নিয়ে আসে, এখনও পর্যন্ত আলটিমেটলি আমাদের বড় বৃহৎ দল, যাদের একটা বড় অংশ আমরা জানি যে আলটিমেটলি ভারতের আধিপত্যবাদকে সমর্থন করে বা ভারতীয় এজেন্ডা লালন পালন করে। জনগণের কাছে প্রশ্ন থাকবে, 5 আগস্টের পরে বাংলাদেশে ভারতের আধিপত্যবাদ কতটুকু খর্ব হলো, কতটুকু খর্ব করতে পারলাম আমরা। জনগণের কাছে প্রশ্ন থাকবে যে আলটিমেটলি জনগণ এইবার এই ইলেকশনে আলটিমেটলি জনগণ তাদের এই মতামতটা দেবেন যে আমরা আসলেই আধিপত্যবাদ থেকে কিভাবে মুক্তি চাই। না, সেটা তো ধরেন ইলেক্টেড যারা, তারা তাদের মতো করে মুক্তির পথ খুঁজবেন, আর আমরা যারা সাধারণ জনগণ গত এই 5 আগস্ট পরবর্তীতে 8 আগস্টে যেই সরকার গঠিত হলো, এর প্রেক্ষাপটে
ভারতীয় আধিপত্যবাদ যেটা আপনারা বলছেন সেখান থেকে কতটুকু এই রাহুর গ্রাস থেকে মুক্ত হলো বাংলাদেশ? তো এই কতটুকু হলাম? বর্তমান সরকারের যে প্রায়োরিটি যেগুলো ছিল, মনে করেন আমরা যেটা বারবার বলেছি ওটি যে আপনার সংস্কার, বিচার, পরে নির্বাচন, সংস্কারে মূলত যে কাঠামোগত পরিবর্তনটা আনা। বাট আপনার অনেক উদাহরণ আছে গত 1.5 বছরে যে আমরা মেরুদণ্ড তুলে দাঁড়িয়েছি। ইন্ডিয়ার সাথে যে আচরণ ছিল গত সরকারগুলোর, সেখান থেকে অনেক আমাদের একটা ডিগনিটি বা আমাদের একটা সেলফ রেসপেক্ট নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু দাঁড়িয়েছেন। এটা এভিডেন্ট আমাদের অনেকগুলো স্টেটমেন্টের মাধ্যমে এবং অনেকগুলো ঘটনা যেটা গত 1.5 বছরে ঘটেছে। বাট লম্বা সময়ের যে যাত্রা যেটা আমাদের আছে আমাদের রাষ্ট্রে, সেখানে আমাদের রাজনৈতিক কোনো দল যাতে আলটিমেটলি দিল্লির এজেন্ডা বাস্তবায়ন না করে, দিল্লির দিকে মানে যাতে আপনি তাকায় না বলছেন যে থাকে, অন্য দলের জন্য তাহলে একটা দৃষ্টান্ত কি রাখতে পেরেছি আমরা? শুধু অন্য দলের দৃষ্টান্তের জন্য না, আমার কথা হচ্ছে যে এখানে জনগণকে অ্যাওয়্যার করতে হবে যে আলটিমেটলি কেউ মুখে একটা জিনিস বলে বা আলটিমেটলি এরপরও কে আসলে দিল্লির পতাকা বহন করতে চায়। অসংখ্য ধন্যবাদ। দিল্লির আপনার প্রথম প্রশ্নের উত্তরটা দেওয়া হয়নি। নির্বাচন কমিশনের যে প্রশ্নটা আপনি করছেন, সময় খুবই স্বল্প। নির্বাচন কমিশনের প্রশ্ন, নির্বাচন কমিশন কতটুকু মানে অদক্ষ, কতটুকু নখদন্তহীন, এটা আপনার রিসেন্ট আরেকটা এক্সাম্পল হচ্ছে, সেদিন আপনি জানেন আমাদের এই যে আলোচনাটা হলো গতকালকে বা গত পরশু, এখানে আমাদের দল থেকে অনেকগুলো পয়েন্ট তুলে ধরা হয়েছে যে তারা যে একটা নীতিমালা লিখেছেন, তারা নির্বাচনের যে আচরণবিধি, এখানে আসলে কতটুকু তারা ইমপ্লিমেন্ট করতে পারবেন বা কতটুকু পারবেন না, লেখার জন্য তারা একটা জিনিস লিখছেন। আর এর আগে তো আপনার কাছে উদাহরণ অনেক আছে, মানে অনেক প্রতিষ্ঠান আকারে। আমি জানতে চাচ্ছিলাম যে আসলে কেন সেই নখদন্তহীন থেকে নখ গজালো না কেন, সেটার উত্তর পেলে ভালো হতো। আজকে সময় একেবারেই স্বল্প। আমি যান্ত্রিকভাবে দুঃখিত, আসলে দিতে পারছি না। আমাদেরকে আবার জনগণকে আবার এই প্রশ্নটা আমি রেখে গেলাম যে কারা ক্ষমতার লোভে এই ধরনের যে সাংবিধানিক প্রতিষ্ঠান তাদেরকে ক্রিপল করে, তাদেরকে অদক্ষ রেখে যেতে চায়, রাখতে চায়, সেই জিনিসটা জনগণ যেন ভাবে। অসংখ্য ধন্যবাদ রেজাউল করিম রনি। আমি আপনার কাছে আসলে সময় খুবই কম, তো কোনো প্রশ্ন রাখছি না, শেষ বক্তব্য আপনার। দেখেন, আগামী দিনে যারাই ক্ষমতায় আসবেন সফল রুলার হওয়ার জন্য ম্যাকিয়াভেলি পড়তেছিলাম যে নীতিটা, সেটা হলো আপনার ট্রু অ্যালাই এবং ট্রু এনিমি এটাকে চিনতে পারা, এটা জরুরি। আপনারা একটা জাতীয় স্বার্থের রাজনীতি করেন, হুদাই একজন আরেকজনকে এনিমি বানায়েন না। আপনি এনিমি বানানোর আগে চিন্তা করবেন আপনি এটা এফোর্ড করতে পারবেন কিনা। আপনি যাকে শত্রু বানাচ্ছেন, হ্যাঁ, হোলসেল শত্রু বানানোর পরে এটা আপনি এফোর্ড করতে পারবেন কিনা, নিজে টিকে থাকতে পারবেন কিনা। ফলে এখন 5 তারিখের পরে আমাদের একটা স্টেবল নেশন দরকার। এখানে প্রচুর অ্যান্টি ইন্ডিয়ান কথাবার্তা হয়, প্রচুর অমুক কথাবার্তা হয়, প্রচুর দেশপ্রেমের কথাবার্তা হয়। দেখেন, আমরা বুঝবো যে একটা স্টেবল দেশ গঠন করতে চায়, যার একটা ইকোনমিক্যাল এজেন্ডা আছে, মানে জনগণকে চাকরি দিতে চায়, শুধু নিজের লোক না, হ্যাঁ, নিজের মতাদর্শের লোক চাকরি পাবে এরকম না, আপনার নাগরিকদের জন্য সুযোগ অবারিত করতে চায়, এরকম একটা কাঠামো আমরা দেখতে চাই। এবং অবশ্যই আমরা জনগণ ভিত্তিক শুধু না, ক্ষমতার সাথে সাধারণ নাগরিকের একটা সম্পর্ক স্থাপিত হবে, এরকম একটা রাজনৈতিক বন্দোবস্ত আমরা দেখতে চাই। সেই রাজনীতিটা করার ক্ষেত্রে আপনারা 5 বছর রাজনৈতিক দলগুলো সবাই মিলে একটা কাঠামোগত পরিবর্তনের দিকে আগে হাঁটেন, তারপরে প্রতিযোগিতা করেন। এখনও 100% প্রতিযোগিতামূলক অবস্থানে যাওয়ার মতো অবস্থায় দেশ নাই, এটা এফোর্ড করতে পারবে এখন আসলে সবাইকেই মানে নিজেকে এনরিচমেন্টের সময়। অসংখ্য ধন্যবাদ রেজাউল করিম রনি আপনাকে, ধন্যবাদ জানাচ্ছি এহতেশাম হক আপনাকেও আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, আর ধন্যবাদ দর্শক অবশ্যই আপনাদেরকে। আজকের মতো বিদায় নিচ্ছি, আগামী সপ্তাহে আবারও দেখা হবে, সঙ্গে থাকুন।